সংসদের প্রথম অধিবেশন আজ। প্রাণবন্ত সংসদের অপেক্ষায় জাতি। জুলাই সনদ ও 133টি অধ্যাদেশ নিয়ে আসবে সিদ্ধান্ত। হরমুজ প্রণালী ঘিরে আন্তর্জাতিক তেলের বাজারে দিন দিন অস্থিরতা বাড়ছে। দেশে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাস সংকটে প্রায় 1 বছর বন্ধ আশুগঞ্জ সার কারখানা। ব্যাহত হচ্ছে উৎপাদন, লোকসানের সঙ্গে বাড়ছে আমদানি নির্ভরতা। ভারত থেকে আসা বিস্ফোরক নিয়ে চাঁপাইনবাবগঞ্জে তৈরি হচ্ছে প্রাণঘাতী ককটেল। ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের সংঘাতে। এবং হিজবুল্লাহর 100 রকেটে কাঁপল ইসরায়েলের উত্তরাঞ্চল। যুদ্ধ থামাতে 3 শর্ত ইরানের। শত্রুর আত্মসমর্পণের অপেক্ষায় আইআরজিসি। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সরকার ও বিরোধী দলীয় নেতাদের আশা, আলোচনা মুখর সংসদ হবে প্রাণবন্ত। প্রথম অধিবেশনেই সিদ্ধান্ত হবে জুলাই সনদ ও অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া অধ্যাদেশগুলো নিয়ে। আশিকুল আলমের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার বেলা 11টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রথম বৈঠকেই নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন সংসদের কার্যক্রম। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নির্ধারণ করবেন সংসদ নেতা তারেক রহমান। সংসদীয় রীতি অনুযায়ী বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব করার বিধান থাকলেও এবার হচ্ছে ব্যতিক্রম। দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় রাষ্ট্রপতির অনুমতিতে একজন জ্যেষ্ঠ সাংসদ করবেন সভাপতিত্ব। সভাপতির সূচনা বক্তব্যের পর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী শোক প্রস্তাব গ্রহণের পর সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হলে অধিবেশন জুড়ে এই প্রস্তাবের উপর আলোচনা করবেন সাংসদরা। প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন হবে। এরপর তা অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। এদিকে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না দলটি। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা। অধিবেশনে অংশ নিতে একে একে আসছেন সংসদ সদস্যরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ ও ইউসুফ ভুইয়া। প্রথমেই যুক্ত হচ্ছেন নূপুর মাহমুদ। নূপুর, প্রথম অধিবেশনে যোগ দিতে আসা সংসদ সদস্যরা কি বলছেন এবং নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। বুবলি, দেখুন, প্রায় 584 দিন পর শুরু হয়েছে আজকে প্রথম অধিবেশন সংসদের। আর এই অধিবেশনে আমরা দেখতে পাচ্ছি প্রায় বেলা 11টার দিকে শুরু হওয়ার কথা আছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এমপি মন্ত্রীরা কিন্তু ভিতরে ঢুকছেন গাড়ি করে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেই যে বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীর, রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা দিচ্ছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছে। সেই সাথে যদি একটু বলি যে কিছুক্ষণ আগেও দেখলাম আমরা মন্ত্রীদের বা এমপিদের গাড়ি ভিতরে ঢুকছেন। তো আজকে যেহেতু প্রথম অধিবেশন সংসদের এতদিন পরে, সেক্ষেত্রে আজকেই প্রথম দিনেই কিন্তু ডেপুটি স্পিকার ও সংসদের স্পিকার কিন্তু নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে গতকাল সরকারি সংসদীয় দল দায়িত্ব দিয়েছেন বলে কিন্তু আমরা জেনেছিলাম। অর্থাৎ যদি বলি, গতকাল বুধবার ছিলেন, বুধবারের দিনেই কিন্তু এলডি হলে একটি সংবাদ সম্মেলন হয়েছিল। আর ওই সময়ই কিন্তু চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছিলেন যে দায়িত্ব দিয়েছে সরকারি সংসদীয় দল তারেক রহমানকে। তো প্রথম দিন যেহেতু আজকে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি 11টার দিকেই মূলত শুরু হবে বলেই এখন পর্যন্ত জানানো হয়েছে আমাদের, বিভিন্ন সূত্র আমরা জেনেছি। সেই সাথে যদি আপনাকে জানিয়ে রাখি, সংসদের বিধি অনুযায়ী তাদের আজকে কিন্তু শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া তিনি সংসদে ভাষণ দেবেন। এদিকে যদি বলি যে
শুরু থেকেও যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা হয়েছিল 133টি অধ্যাদেশ ভবিষ্যতে নির্ধারণ হবে সেই আজকের এই অধিবেশনে এই বিষয়গুলো নিয়ে। এছাড়া যদি আরেকটু পিছনে আপনাকে গল্প বলি, সেহেতু বলতে হবে যে 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী যে রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল জুলাই সনদ বাস্তবায়ন, এই নিয়েও কিন্তু আজকে সংসদের যে অধিবেশন সেখানে কিন্তু সিদ্ধান্ত হতে পারে। যেমন আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন বলে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। যদি আপনাকে জানাই যে এইগুলোতে বেশ কিছু নোট অফ ডিসেন্ট আছে, এগুলো রেখেও কিন্তু আজকে যে প্রথম অধিবেশন, এই অধিবেশনে কিন্তু আসলে মূলত দেখার বিষয় যে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো আসলে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী যুক্ত আছেন সংসদ থেকে, আমরা তার কাছে চলে যাচ্ছি এবং তার কাছে বাকিটা জানবো। প্রায় 19 মাস পর কিন্তু বসতে যাচ্ছে জাতীয় সংসদের অধিবেশন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য রয়েছেন এটি কিন্তু প্রথম অধিবেশন তাদের। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু সংসদের যে মণিপাড়া গেটটি রয়েছে সেখানে রয়েছে এবং প্রধান ফটকে আমরা রয়েছি সেখানে। আপনাদেরকে দেখাই একটু, আমরা দেখতে পেয়েছি সকাল 9টার পর থেকে কিন্তু সংসদ সদস্যরা, যারা সংসদ সদস্য এবং মন্ত্রী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এখানে। এবং কার্যক্রম সংসদ সচিবালয় কিন্তু ইতিমধ্যে প্রস্তুত এবং সংসদের যে গেটটি রয়েছে সেখানে আমরা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দেখছি যে একে একে প্রবেশ করছে সবাই। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকের যে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম যে আজকে শুরু হচ্ছে, সংসদে কিন্তু প্রথম দিনে কিন্তু নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করার কথা থাকলেও এই যে অধিবেশনটি কিন্তু শুরুতে কিন্তু স্বাগত বক্তব্য দিবেন যিনি সংসদ নেতা রয়েছেন তারেক রহমান, তিনি দিবেন স্বাগত বক্তব্য। এবং তার পরবর্তীতেই আমরা যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী সংসদ নেতা সভাপতি নির্ধারণের একটি প্রস্তাব দিবেন এবং সেখান থেকে হয়তো আমরা জানতে পেরেছি যে বিএনপি একটি জ্যেষ্ঠ নেতা হয়তো সভাপতি হতে পারেন এবং তার পরবর্তীতে কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকারের জন্য সংসদ নেতা প্রস্তাব দিবেন এবং তার পরবর্তীতেই স্পিকার এবং ডেপুটি স্পিকার গঠন হবে। এবং পরবর্তীতেই আপনি জানেন যে আজকে কিন্তু রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার কথা রয়েছে সংসদে এবং স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনকে কিন্তু রাষ্ট্রপতি শপথ পড়াবেন। এবং এই পরবর্তীতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এরাই কিন্তু 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ছিলেন এবং তার পরবর্তীতে পট পরিবর্তনের পর স্পিকার কিন্তু পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার যিনি রয়েছেন তিনি কিন্তু এখন কারাগারে রয়েছেন। এবং ওই বছরই পর এখন পর্যন্ত যে পট পরিবর্তন হয়, পট পরিবর্তনের পরবর্তীতেই নতুন সংসদ আজ প্রথম বসতে যাচ্ছে এবং এই নিয়ে কিন্তু বেশ জনমনে কিন্তু আকাঙ্ক্ষা উদ্দীপনা রয়েছে এবং আজকে প্রথমবারের মতো অধিবেশন বসতে যাচ্ছে এবং সেই অধিবেশন নিয়ে যে ধরনের প্রস্তুতি সম্পন্ন করা প্রয়োজন সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং আজকের এই যে অধিবেশনটি কিন্তু একটি ঐতিহাসিক অধিবেশন হিসেবে ধরা হচ্ছে, যেহেতু আপনি জানেন যে আজকে এই অধিবেশনে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তের মধ্যে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনারা জানেন অন্তর্বর্তী সরকার যে গেল 18 মাস ছিলেন তখন কিন্তু তারা প্রায় 133টি অধ্যাদেশ জারি এবং সংশোধন করেছেন। সেই অধ্যাদেশ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আছে কিন্তু প্রস্তাব উত্থাপন হবে এবং পরবর্তীতেই সেগুলো খসড়া হবে যে আসলে কোন অধ্যাদেশগুলো সংসদ নির্বাচন যারা সংসদ সদস্য রয়েছেন অধিবেশনে তারা সিদ্ধান্ত নেবেন আসলে কোনগুলো রাখা হচ্ছে। তো একে একে কিন্তু সংসদ সদস্যরা আসা শুরু করেছেন অধিবেশন কেন্দ্র করে এবং আমরা অপেক্ষা করছি ঠিক 11টার সময় কিন্তু সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হবে। তো আমার কাছে এই ছিল সবশেষ সংসদ ভবনের সামনে থেকে। ইউসুফ এবং নূপুর, আপনাদের ধন্যবাদ। দর্শক, অধিবেশনে অংশ নিতে একে একে আসছেন সংসদ সদস্যরা, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের প্রভাব এখন সরাসরি পড়ছে বৈশ্বিক তেলের বাজারে। বিশেষ করে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এতে আন্তর্জাতিক তেলের বাজারে দেখা দিয়েছে নতুন অস্থিরতা। তনিম ইসলামের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাতে সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়ায় বেসামাল অবস্থা আন্তর্জাতিক বাজারেও।
সাম্প্রতিক দিনগুলোতে আন্তর্জাতিক তেলের দাম অস্বাভাবিক ওঠানামার মধ্যে রয়েছে। এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। হামলা অব্যাহত থাকলে এই গুরুত্বপূর্ণ জলপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইতোমধ্যে প্রণালীর আশেপাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় অনেক জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি সতর্ক করেছেন, হরমুজ প্রণালী হয় সবার জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হবে, নতুবা যুদ্ধপ্রবণ শক্তিগুলোর জন্য তা পরাজয় ও দুর্ভোগের কারণ হয়ে উঠবে। হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়ায় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাকের মতো তেল উৎপাদনকারী দেশগুলোও বিপাকে পড়েছে। তাদের উৎপাদিত বিপুল পরিমাণ তেল এখন ঠিকমতো পরিবহন করা যাচ্ছে না, ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন কমিয়ে মজুত বাড়াচ্ছে অনেক দেশ। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রভাব দেখা যাচ্ছে। বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, হাঙ্গেরি, থাইল্যান্ড এবং পাকিস্তানের মতো দেশগুলো জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দাম বৃদ্ধির কারণে অপরিশোধিত তেল রপ্তানি নিষিদ্ধ করেছে হাঙ্গেরি। আমি চিন্তিত যে পেট্রোল পাম্পগুলোতে আবারও অরাজকতা দেখা দেবে। আজ হোক কাল হোক মানুষ পেট্রোল পাম্পগুলিতে ভিড় করবে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের ভেতরে পরস্পর বিরোধী বক্তব্য এসেছে। একদিকে বলা হচ্ছে যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে, অন্যদিকে আবার ঘোষণা দেওয়া হচ্ছে শত্রু পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে, যা বৈশ্বিক অনিশ্চয়তাকে আরও বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেলে এর প্রভাব হবে ভয়াবহ। প্রতিদিন শতাধিক তেলবাহী জাহাজ চলাচল করে এ পথ দিয়ে। তাই মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত সমাধান না হলে বড় সংকটের মুখে পড়বে বিশ্ব, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলমান তেল সংকটের প্রভাবে বুধবারও মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। এদিকে বিভাগীয় শহরগুলোতে পেট্রোল ও অকটেনের সরবরাহ 10% বাড়ানোর নির্দেশ দিয়েছে বিপিসি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্ব তেল বাজার টালমাটাল, এর প্রভাব বাংলাদেশেও। গেল কয়েকদিনের মতো বুধবারও দীর্ঘ যানবাহনের সারি দেখা যায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। ভোক্তাদের অভিযোগ, রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা, তাই অনেকটা বাধ্য হয়ে নির্দিষ্ট কয়েকটি স্থানে দীর্ঘ লাইনে ধরে সংগ্রহ করতে হচ্ছে তেল। কল্যাণপুরে 3টা পাম্প আছে, ওইখানে 3টা পাম্পের 3টাই বন্ধ। প্রাইভেট কারে দিচ্ছে কিন্তু বাইকে একদমই দিচ্ছে না। একটা পাম্পে তেল নাই, একদম আস্তে আস্তে, তারপরে এদিক দিয়ে ঘুরা, তারপর মিরপুর দিয়ে ঘুরা ঢুইকা, মিরপুরও নাই, আর গাবতলিও নাই, ওদিকে নাই, 100 জায়গাটা কোনোটাই বন্ধ। এখানে আমি 2 ঘন্টা বেশি হয়েছে, আমি 2 ঘন্টা 23 মিনিট লাইনে দাঁড়িয়ে আছি তেলের জন্য আর কি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যতটুকু তেল মিলছে তাও পর্যাপ্ত নয় বলছেন চালকরা। এটা চলে না তো, আমার যা তেল দেয় তেল আমার দিন যায় না, মানে এখন কিছু ডিউটি ফাঁক দিতে হয়। এখন কতটুকু টাকা তেল দেয় একমাত্র আল্লাহ জানে। যে পরিমাণ তেল দেয় এই পরিমাণ আমার, আমি মার্কেটিং জব করে না, আমার প্রতিদিনই 2 লিটার তেল লাগে। এদিকে বুধবার সকালে রাজধানীর তেজগাঁও, মহাখালী ও আশপাশের বেশিরভাগ পাম্প বন্ধ দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকটে হিমশিম অবস্থা তাদের। আমাদের গাড়ি আটে 4টা বাজে, তো 4টা থেকে আমরা শুরু করছি, ভোর 6টা পর্যন্ত আমরা বিক্রি করছি। যতক্ষণ ছিল ততক্ষণ আমরা বিক্রি করছি, এখন নাই, এখন বিক্রি করতে পারতেছি না। এখন আমার গাড়ি আসলে আমরা আবার শুরু করবো। আমরা যা পাচ্ছি তাই দিতেছি, যেরকম সরকার রেশনিং করে দিচ্ছে ওইভাবেই দিতেছি। তবে চলমান সংকট মোকাবেলায় তেলের দাম বৃদ্ধি না করায় সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। জনগণের মনের ভিতরে জায়গা করে নিচ্ছে, এটা সরকারের খুব মহৎ সিদ্ধান্ত। আমি আমার পক্ষ থেকে এই সরকারকে অসংখ্য ধন্যবাদ দিই যে আমরা এখনো তেল পাচ্ছি, কম হলেও তেলটা পাচ্ছি। কোনো কিছু হইলেই উনি বলতো যে বেগুন দিয়ে খাইতে, মিষ্টি কুমড়া দিয়ে খাইতে, তারপর অনেক কিছু করতে বলতো, কিন্তু উনি বলতেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ, তেলের দামটাও বাড়তেছে না। দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল সরবরাহ 10% বাড়ানোর নির্দেশ দিয়েছে বিপিসি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতের লুমানিগড় হতে বাংলাদেশের পার্বতীপুরের হেড অয়েল ডিপোতে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মধ্য দিয়ে তেল আমদানি করছে বাংলাদেশ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই গ্রুপের মাধ্যমে আসলে কি পরিমাণ তেল আমদানি করা হচ্ছে জানাবেন?
জি, আপনি জানেন বুবলি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং সারা বিশ্বে কিন্তু সেটা বিদ্যমান। তো বাংলাদেশের সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগের অংশ হিসেবে ভারতের লুমনগর থেকে দিনাজপুরের পার্বতীপুরে যে পাইপলাইনের মধ্য দিয়ে যে তেল আমদানি করছে, তেলের পরিমাণ হলো 50 লাখ লিটার জ্বালানি তেল। এই তেলটি কিন্তু পাইপলাইনের মধ্য দিয়ে ভারতের লিমনগড় হতে দিনাজপুরের পার্বতীপুরের ডিপোতে এসে পৌঁছে গেছে। গতকাল বিকেলে কিন্তু এই তেলের আসার যে বিষয়টা ছিল সেটা কিন্তু এখন সম্পন্ন হয়েছে, এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে সেটা জানিয়েছে। তবে তেলটা আসার পর যে তেলটা সরবরাহ করা হচ্ছে জেলার 8টি, আমাদের উত্তরাঞ্চলের 8টি জেলায় এই তেলটি সরবরাহ করা হচ্ছে। তেলটি সরবরাহ করতে যে মালিক এবং শ্রমিকের যে 2টি যে স্টেশন আছে, এই 2 স্টেশনের যে ছাড়পত্রের মধ্যে দিয়ে এখানকার যে কর্তৃপক্ষ, জ্বালানি কর্তৃপক্ষ কিন্তু তেলটি সরবরাহ করছে আপনার লরিগুলোকে। সেই লরিগুলোতে যে অভিযোগ, তারা বলছেন যে পরিমাণে তেল আমরা নিয়ে যাই বহন করে, সেই পরিমাণ থেকে অর্ধেকের তেল দেওয়া হচ্ছে। যেখানে 2000 ছিল পরিমাণ, সেখানে 2000 থেকে 800 বা 900 তেল দেওয়া হচ্ছে, এরকম তারা কিন্তু অভিযোগ করছে। তো আমরা আপনাদের দেখার চেষ্টা করবো যে কিভাবে প্রসেসিং করে তেলটা এই ডিপো থেকে চলে যাচ্ছে দেশের যে 8টি জেলা, সেই 8টি জেলাতে। তো এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের যে ছাড়পত্রের মধ্যে দিয়ে সে তেলটা কিন্তু যাচ্ছে বাইরে। এবং আমরা একটু কথা বলবো এখানে যে আছেন, যে এই তেলের আসলে যে সংকট, এই সংকটে আপনারা কিভাবে মেনটেন করতেছেন? আমরা রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সহকারী অফিস সহকারী, এখানে আমাদের এখান থেকে প্রতিনিয়ত সিরিয়াল দেওয়া হয় গাড়িতে, যেগুলো গাড়ি লোড হয়। আর ধারাবাহিকতায় আজকে দেখেছি আমাদের এখানে পারদুর ডিপোতে তেল সরবরাহের জন্য এগুলো লিজ দিয়েছে 3 কোম্পানি। পদ্মা কোম্পানি, মেঘনা কোম্পানিতে লিজ দিয়েছে 51টা সর্বমোট। আজকে লোড হবে সর্বমোট 51টা পাম্পের গাড়ি, এবং পদ্মা কোম্পানিতে লোড হবে 52টা কোম্পানির গাড়ি, এবং মেঘনা কোম্পানিতে লোড হবে 50টার মতো গাড়ি। ধন্যবাদ। উনি আসলে যেটা জানাতে চেষ্টা করছেন যে এখানে যে 3টি কোম্পানি আছে, পদ্মা, মেঘনা এবং যমুনা, এই 3টি কোম্পানির কিন্তু যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কেবল এখান থেকে তেল নিতে পারে, এবং সেই তেলগুলো তারা কিন্তু এখান থেকে নিয়ে তাদের সরবরাহ করবে। তবে সেই জায়গা থেকে 200 থেকে 250টি লরি কিন্তু এখান থেকে প্রতি বছর যেত, সেটা কিন্তু এখন 150টায় নেমে গেছে। তো দিনাজপুরের পার্বতীপুরের যে তেলের ডিপো যে আছে, সেই পাইপলাইন থেকে বিস্তারিত জানার চেষ্টা করেছি। বুবলি। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হারুন। প্রচলিত রীতি ভেঙে এবার ঈদের আগে নতুন টাকা বাজারে ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক। এমন বাস্তবতায় নতুন নোটের জন্য ব্যাংকে ব্যাংকে ঘুরেও খালি হাতে ফিরছে সাধারণ মানুষ। অথচ নতুন টাকায় 6 লাখ খোলা বাজার, যা কিনতে ক্রেতাকে হাজার প্রতি গুনতে হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত। তাদের প্রশ্ন, তাহলে কি বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই খোলা বাজারের নতুন নোট? সাদিয়া লাবনের প্রতিবেদন। ব্যাংকে না মিললেও ঠিক 100 গজ দূরত্বের মধ্যেই খোলা বাজারে নতুন টাকার ছড়াছড়ি। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এমন হাঁকঢাক করেই বিক্রি হচ্ছে নতুন টাকা, যেখানে হাজার প্রতি নতুন টাকা নোটের জন্য বাড়তি গুনতে হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ বিক্রেতারা। বলতে পারবো না, অনেক বলছি, গলা ভেঙে গেছে আপা, প্লিজ। 50-এর নতুন বান্ডেল এটা হচ্ছে আপনার 150 টাকা 5000-এ, আর 100 টাকার বান্ডেল হচ্ছে 350 টাকা নতুন যেটা। ব্যাঙ্গালোরও দিয়ে যায়, আমরা মনে করেন কিনি যা তার থেকে 10 থেকে 20 টাকা লাভে বিক্রি করি, এই বোন, আর কিছু না। 1200 টাকা কিনছি, 1500 টাকা বেচছি, আর এটা 3200 টাকা কিনছি, 3500 টাকা বেচছি। 5 টাকা 1300 টাকা, 2 টাকা 1700 টাকা। গ্রাহকরা বলছেন, ঈদ সামনে রেখে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি নতুন নোট। খোলা বাজারে বাড়তি টাকায় কিনতে বাধ্য হওয়ায় ক্ষুব্ধ তারা। ব্যাংকে গেলে বলে যে টাকা নাই, বেশ কয়েকবার গেছি কিন্তু ফেরতে চলে আসছি আমি। প্রতি 10,000 টাকায় 3400 টাকা বেশি, 100 টাকা হচ্ছে 400 টাকা করে। ব্যাংকে গেছিলেন? ব্যাংকে দেয় নাই। ব্যাংকে গেছিলাম বলতে একদিন গেছিলাম, পাই নাই। ঈদের নতুন টাকার একটা ডিমান্ড থাকে, ব্যাংকে আমরা টাকা পাচ্ছি না। আমার বাচ্চা বলছে ঈদের নতুন টাকা দেওয়ার জন্য, এই জন্য নিতে আসছে। এই ব্যাংকে থেকে নিলে তো ওই টাকাটা দিতে হতো, এটা তো আমাদের এক্সট্রা দিতে হতো, এটা তো আসলে ঠিক না। খোলা বাজারে বেশি দামে নতুন নোট বিক্রি বন্ধে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলছেন এই ব্যাংকার। 100 টাকাও করে 5% বা 200 টাকা ম্যাক্সিমাম এটা চার্জ করতেছে। রাস্তাতে যেগুলি সেল হয়
বাট এইগুলি বন্ধ করা উচিত। সরকার দেখে শুনে বাংলাদেশ ব্যাংক করেছে ভালো, আমি বলবো এটা ভালো একটা নিদর্শন। বাংলাদেশ ব্যাংক বলছে এবারই প্রথম ঈদের আগে নতুন টাকা নোট ছাড়া হয়নি বাজারে। তবে নিজেদের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন টাকা নোটের ব্যবস্থা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাংকগুলোতে প্রতিদিনই নতুন নোট দেওয়া হচ্ছে, গ্রাহকরা ওই সকল ব্যাংকের গ্রাহকরা ওই ব্যাংক থেকেই নোট সংগ্রহ করতে পারে। আমাদের বেতন এবং বোনাস মিলে যা আসে সর্বোচ্চ ওই পরিমাণ টাকা যাতে আমরা নতুন টাকায় নিতে পারি সেই সুযোগ। যে দুষ্ট চক্র এটাকে পণ্যে রূপান্তর করে ব্যবসা বাণিজ্য করছে, যেহেতু আউট অফ দ্য ক্যাম্পাস আমাদের কোনো কর্মীর উপর আমাদের তো নিয়ন্ত্রণ নেই, এই কর্মকাণ্ড যারা করছে সেটা আমাদের ব্যাংকের এমপ্লয়ি হোক বা সাধারণ মানুষ হোক, অন্য ব্যাংকের এমপ্লয়ি হোক, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কঠোর হয় সেই অনুরোধ আমরা করব। খোলা বাজারে নতুন নোট বিক্রির সঙ্গে ব্যাংকের কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। এবার আইডিএলসি বাণিজ্যের বার্তা। ঈদ উল ফিতর সামনে রেখে নতুন সাজে সেজেছে ঈদ বাজার। ঈদের ভোগ্যপণ্য কিনতে শুরু করেছেন ক্রেতারা, তবে বেশিরভাগ পণ্যের দাম বেড়ে যাওয়ায় কিছুটা চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন দাম বেশি হওয়ায় বিক্রি আগের তুলনায় কম। আরও জানাচ্ছেন আলফি রায়হান। ঈদ মানেই উৎসব, আর সেই উৎসবকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত মানুষ। বাজারে উঠতে শুরু করেছে ঈদের নানা পণ্য। সেমাই, চিনি, কিশমিশ সহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়েছে কয়েক গুণ। কিন্তু চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে অনেক পণ্যের দামও। বিশেষ করে ভোজ্য তেল ও বিভিন্ন মশলার দাম বাড়ায় কিছুটা চাপ অনুভব করছেন ক্রেতারা। আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, জিনিসপত্রের দামও তো অনেক বেশি। আগে বেশি নিতাম, একটু কমায় নিচ্ছি আর কি। যে কোনো জিনিস বাজার কেনাকাটা সবকিছুর তো দাম বাড়ছে। লাগাম টেনে ধরে রাখতে পারে না সরকার, না জনগণ না। বিক্রেতারা বলছেন বাজারে পণ্যের দাম বাড়ায় আগের তুলনায় কমেছে ক্রেতাদের চাহিদা। দাম বেশি হওয়ায় অনেকেই প্রয়োজনের থেকে কম নিচ্ছেন পণ্য, তাতে বিক্রি কিছুটা কমেছে বলেও দাবি তাদের। বিক্রি নেই বললেই চলে, মানে যেটা আমাদের স্বাভাবিক তুলনা বা আমাদের একটা চিন্তা ধারণা বা একটা ঈদকে কেন্দ্র করে আমাদের যে একটা চিন্তা ভাবনা থাকে, ওটা আসলে একদমই নগণ্য। দামের কারণে সাধারণত চাহিদার একটা প্রভাব পড়ে। কলার চালের দামটা কেজি প্রতি প্রায় 20 টাকা বেড়েছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে। তৈলের দামে 5 লিটারে 8 টাকা 7 টাকা বাড়াই দিয়েছি, আর হেও ভাগে আমরা কিনতে গেলে পাই না। এদিকে মাংসের বাজারেও দেখা গেছে ঊর্ধ্বমুখী দাম। বর্তমানে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রায় 800 টাকা কেজি দরে, খাসির মাংস 1200 টাকা, আর বিভিন্ন জাতের মুরগির দামও আগের তুলনায় কিছুটা বেশি। বাজার সিন্ডিকেটের ফলে দাম বাড়ছে বলে দাবি সাধারণ মানুষের। 400 টাকায় পাওয়া যেত, আজকে সেই জায়গায় 440 টাকায় নিলাম। যোগান অনুযায়ী এটার দামটা একটু বেশি আমাদের দেশে। আর একটু কমলে 750 টাকার দিকে থাকলে ভালো হতো। যদিও ঊর্ধ্বমুখী দাম হয়ে যায়, তাই হাফ কেজি নিয়ে সংসার চালাবেন, 1 কেজি তো আর নেবেন না। হ্যাঁ, একটু কম যদি কম তো তাহলে তো আমাদের জন্য ভালো, ক্রেতা বেশি পাইতাম, বেচাকেন বেশি, তো আমাদের লাভটা বেশি হইব। অনেক লোক আছে ভিতরে পানি দেওয়ার দামে কম বেচতেছে, হ্যাঁ, কিন্তু ক্রেতা ঠকতেছে। বাজারের উপরে কোনো গভর্নমেন্টের নিয়ন্ত্রণ নাই। গরিব মানুষ ব্রয়লার মুরগি খায়, কি করে 50 টাকা সিন্ডিকেট হয় কারণ বাজারের মতো জায়গায়? সব মুরগি কেজিতে প্রায় 15-20 টাকা 30 টাকা বাড়ছে, সোনালী মুরগিটা একটু বেশি বাড়ছে। তবে সব পণ্যের দাম বাড়লেও কিছুটা স্বস্তি মিলেছে কাঁচামরিচ ও পেঁয়াজের দামে, যদিও রসুন ও আদার দাম আবার কিছুটা বেড়েছে। ঈদকে কেন্দ্র করে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশিরভাগ নিত্য পণ্যের দাম বাড়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছেন বিক্রেতারা। দাম কমলে বেচা কেনা বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। আলফি রায়হান, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দর্শক, সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সেখানকার চিত্র এখন কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। বলবে জাতীয় সংসদের যে ত্রয়োদশ সংসদ অধিবেশন, প্রথম অধিবেশন, সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছু সময়ের মধ্যে এবং বেলা 11টা নাগাদ
অধিবেশন শুরু হবে এবং সেই অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত যেসব সংসদ সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন এবং প্রথম অধিবেশনে কিন্তু বিভিন্ন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্র কমিশনার সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকরা সহ আমন্ত্রিত অতিথিরা কিন্তু আজকে এই সংসদ অধিবেশনে এসছেন প্রথম এই অধিবেশনের আনুষ্ঠানিকতা এবং আমরা ইতিমধ্যেই এই সংসদ অধিবেশনে অংশ নিতে আসা সংসদ সদস্যদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে অনেক আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ তিতিক্ষার পরে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণের একটি সুযোগ এসেছে এবং সেই সুযোগটি যেন সবাই কাজে লাগাতে পারে সেই বিষয়টি কিন্তু সবাই সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। আমরা বিএনপির নেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে যেই সুযোগ এসেছে এর মধ্য দিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার জন্য যত ধরনের বিএনপি করেছে তার প্রতিটি বাস্তবায়নের চেষ্টা করবে এবং তার জন্য বিরোধী দলগুলোর সহযোগিতা কিন্তু প্রত্যাশা করেছেন। আমরা কথা বলেছি বিরোধী দল এনসিপি নেতাদের সাথে, তারা যেটি বলেছেন যে বিএনপি সরকার দলীয় যারা রয়েছেন তারা তাদের সাথে দেশ পরিচালনা এবং দেশকে এগিয়ে নিতে চান, কিন্তু জুলাই আন্দোলনের যেই মূল স্পিরিট যেটা সেটাই যেন ধারণ করে এগিয়ে যায় সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন। এবং এই জাতীয় সংসদ অধিবেশনে আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু এনসিপি সহ জামায়াত ইসলামের তাদের এক ধরনের বিরোধ রয়েছে। তারা যেটি বলছেন যে রাষ্ট্রপতি সেই নৈতিকতা রাখেন না যে আজকের এই জাতীয় সংসদ অধিবেশনে তিনি অংশগ্রহণ করবেন এবং এছাড়াও কিন্তু সংবিধান সংস্কার কমিশনের সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিরোধী দলের কিন্তু এক ধরনের দাবি আছে এবং তারা যেটি বলছেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদের যেই দায়িত্ব সেই দায়িত্ব অনুযায়ী তারা এখনো কিন্তু শপথ গ্রহণ করেনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়েও কিন্তু তাদের দাবি যেমন রয়েছে, অন্যদিকে বলছে যে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই আসলে সামনের যেই দেশ পরিচালনা এবং সংবিধান সংক্রান্ত যত ইস্যুগুলো আছে সেগুলো আসলে সংসদে আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে চায় এবং কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত প্রথম অধিবেশন শুরু হবে এবং প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করছেন এবং পরবর্তীতে স্পিকার ডেপুটি স্পিকার কারা নির্বাচিত হচ্ছেন সেটি জানার জন্য কিন্তু আমাদের আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এবং সেটি আমরা জানতে পারলে পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল।